হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক অ্যাম্বিশন। আজকে আমি তোমাদের লাইফ সায়েন্সের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো এই যে জীবন বিজ্ঞানের এই চ্যাপ্টারটা একটু বড়, তো হয়তো একটা ভিডিওতে কমপ্লিট হবে না। তো তোমাদের পার্ট 1 পার্ট 2 এইরকমভাবে নেক্সটে ভিডিও আসতে থাকবে, তোমরা একের পর এক ভিডিওগুলো দেখে নেবে। তো আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারের বেসিক যে জিনিসগুলো মানে যেটা তোমাকে একটু জানতে হবে, হ্যাঁ, তো ওটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো দেখো, প্রথমেই আমি বলবো যে এই চ্যাপ্টারের মেন জিনিস হচ্ছে কোষ বিভাজন নিয়ে কথা বলা। কোষ বিভাজন কি, এবার কোষ বিভাজন হচ্ছে তো কোষ চক্র জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে এই জিনিস নিয়ে বেশি মানে আলোচনা করা আছে এই চ্যাপ্টারটাতে। তো কোষ ফার্স্টে বলি, কোষ কি। তো কোষ হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবদেহ, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক, প্রত্যেকটা জীবদেহই কিন্তু আমাদের কোষ নিয়ে গঠিত। কোষ অনেকগুলো কোষ জুড়ে কলা, তারপরে তারপরে অঙ্গতন্ত্র, তারপরে জীবদেহ, এইভাবেই তো একটা কোষ ভেঙে গিয়ে আরেকটা কোষ কিভাবে হচ্ছে, তো সেই ডিটেলসটা আমরা জানবো। সেটা কি মানে ডাইরেক্টলি হয়ে যায় যে একটা কোষ আছে আর একটা কোষ হয়ে গেল, এটা কি ডাইরেক্ট হয়ে যায় না কোনো প্রসেস আছে, সেই প্রসেসটা নিয়ে আমরা জানবো। তো দেখো, এখানে বেসিক্যালি একটা জিনিস আমাদের জানতে হবে যে এখানে দেখো আমি একটু গুছিয়ে লিখে দিয়েছি, তোমরা যদি খাতা কলম যদি নিয়ে বসো তাহলে হয়তো লিখে নিতে পারো, আর যদি না বসো তাহলে এখান থেকে মানে স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো, আমি একের পর এক বলছি, মন দিয়ে শুনবে। দেখো, আমি প্রথমে এখানে একটা মানে সংজ্ঞা দিয়েছি, কোষ বিভাজন কাকে বলে। তো এখানে বলেছি যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়। মানে এবার জনিত্রী কোষটা কি আর অপত্য কোষটা কি। জনিত্রী কোষ হচ্ছে মানে যে কোষটা থেকে তোমার আরেকটা কোষ সৃষ্টি হবে, আর যে কোষটা সৃষ্টি হবে সেটা হচ্ছে অপত্য কোষ। যেটা থেকে সৃষ্টি হবে সেটা হচ্ছে জনিত্রী কোষ, আর যেটা নতুন কোষ সৃষ্টি হবে সেটাকে বলা হয় অপত্য কোষ। এই যে একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হওয়ার ঘটনাটাকেই বলা হয় কোষ বিভাজন, মানে ভেঙে যাওয়া। অ্যাকচুয়ালি বিভাজন মানে কি, ভেঙে যাওয়া, একটা কোষ ভেঙে আরেকটা কোষ সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তো এটা এই যে কোষ বিভাজন জিনিসটা, এটা আলেকজান্ডার ফ্লেমিং 1880 সালে সালামান্ডারদের প্রথম পর্যবেক্ষণ করেন। তো এই নামটা মানে বিজ্ঞানীর নামটা একটু মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, মাধ্যমিকে আসে মাঝে মাঝে। তো যাই হোক, এবার দেখো কোষ বিভাজনটা কোথায় হয় সেটা আমাদের একটু জানতে হবে। তো কোষ বিভাজন বেসিক্যালি সাইটোপ্লাজমে হয় আর নিউক্লিয়াসে হয়। তো সাইটোপ্লাজমে হয় সেটার মানে কি, কারণ কোষ বিভাজন দুটো প্রক্রিয়ায় ঘটে, একটা সাইটোপ্লাজমের বিভাজনের ফলে কোষ বিভাজন ঘটে, একটা নিউক্লিয়াসের বিভাজনের ফলে। তো সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয় বা তারপরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, এটা নেক্সটে আমরা আলোচনা করব আস্তে আস্তে। তো দেখো, সাইটোপ্লাজমের বিভাজন মানেটা কি, আমরা তো জানি যে একটা কোষ থাকে, একটা কোষ, এবার এই কোষের মিডিলে এই যে জায়গা, এই যে এরিয়াটুকু থাকে, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমটা কিন্তু ডাইরেক্টলি বিভাজিত হয়ে যায়, মানে একটা কোষ থেকে মানে এই সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে যায় আর একটা মানে কোষ সৃষ্টি করতে পারে, এটা একটা প্রসেস হয়। আর আরেকটা প্রসেস হয় কি, নিউক্লিয়াসের বিভাজন হওয়ার পরে, কারণ এটা একটা কোষাঙ্গাণু, একটা কোষ, এবার কোষের মধ্যে তো একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের বিভাজন হওয়ার ফলে কিন্তু আরেকটা কোষ সৃষ্টি হয়। তো এইরকম করে দুটা প্রসেস, কোষ বিভাজনের দুটা প্রসেস, একটা হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজনটা সরাসরি ঘটে আর নিউক্লিয়াসের বিভাজনটা একটু প্রসেস ওয়াইজ ঘটে, হ্যাঁ, সেটা আমরা একটু আলোচনা করব পরে। তো এবার আমাদের মেন যে জিনিসটা, এই যে নিউক্লিয়াসের বিভাজনের কথাটা আমি বলছি। তো নিউক্লিয়াসের বিভাজন কি, তো নিউক্লিয়াসে কি কি থাকে, সেটা আমাকে জানতে হবে। এবার ওই নিউক্লিয়াসে যে জিনিসগুলো থাকে তাদের বিভাজন হওয়ার পরে নিউক্লিয়াসের অ্যাকচুয়ালি বিভাজন হয়। তো নিউক্লিয়াসে কি কি থাকে, নিউক্লিয়াসে থাকে ফার্স্টে ক্রোমোজোম থাকে, ডিএনএ থাকে আর জিন থাকে। এরা কিন্তু পরস্পরের সঙ্গে কিন্তু ওদের মানে আন্তঃসম্পর্ক যে কথাটা বলা হয়, এদের মধ্যে কিন্তু লিঙ্ক আছে। কেন, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে,
এটা একটা ব্যাপার। এবার এই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু ডিএনএ থাকে, এবার ডিএনএর মধ্যেই কিন্তু জিন থাকে, মানে এটা কিন্তু একটার সঙ্গে একটা মানে লিঙ্ক আছে। এই সমস্ত কিছু এই তিনটাই কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই থাকে। ক্লিয়ার হলো? তো এই তিনজনের বিভাজন বেসিক্যালি ক্রোমোজোমের বিভাজনের ফলে কিন্তু যখন ক্রোমোজোমের বিভাজন হয় মানে তার মানে নিউক্লিয়াসের বিভাজন স্টার্ট হচ্ছে। ঠিক আছে? তো আমাকে জানতে হবে ক্রোমোজোম জিনিসটা কি, ডিএনএ কি আর জিন কি। ঠিক আছে? তো দেখো ক্রোমোজোম কি, এখানে আমি সংজ্ঞাটা লিখেছি। ক্রোমোজোম কি বলছে, ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত মানে এমন একটা মানে নিউক্লিয়াস জালিকা থেকে যেটা উৎপন্ন হয়, যেটা প্রোটিন দিয়ে নির্মিত, যেটা কি হয় বিভিন্ন বংশগত ধর্ম এবং শরীরের বিভিন্ন তোমার দৈহিক কাজকর্ম এগুলোকে না মুখ্য ভূমিকা পালন করে। কারণ ক্রোমোজোমটা হচ্ছে মেন। ক্রোমোজোম না থাকলে কিন্তু আমাদের দেহের শারীরিক যে মানে গঠন ক্রিয়া এগুলো কিন্তু সম্ভব হতো না। আর আরেকটা কি বলছে যে এবার কি বললাম যে ক্রোমোজোম জিনিসটা তাহলে ক্লিয়ার হলো। ক্রোমোজোম কি, ক্রোমোজোম কয় প্রকার, ক্রোমোজোম জিনিসটা মানে কি কাজে লাগে, মানে এবার এই ক্রোমোজোমটা কার দেহে কেমন থাকে, কোথায় কি থাকে সেটা আমি আস্তে আস্তে বলছি। তো দেখো এবার আমি ক্রোমোজোমটা একটু বললাম, এবার ডিএনএটা কি। ডিএনএ কি হয় আমরা এতদিন হয়তো জেনেই আসবো। ডিএনএর মেইন কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য প্রকাশ করা। ডিএনএ বংশগত বৈশিষ্ট্য মানে হয়তো আমি যে হয়েছি, এবার আমার বাবার শরীরের যে ডিএনএ আর আমার ডিএনএ কিন্তু ম্যাচ করবে। এটা কিন্তু একটা মানে ডিএনএ বলতে বংশগত একটা বৈশিষ্ট্য, এই ডিএনএর ওপরেই ডিপেন্ড করে। আর এই ডিএনএর মধ্যেই থাকে কিন্তু জিন। হ্যাঁ, তো এই ডিএনএ জিন নিয়ে আমি বলছি না, ওটা অতটাও দরকার নাই। তো এবার আমি যে কথাটা বলবো, এই যে ক্রোমোজোমের কথাটা বললাম যেটা প্রোটিন দিয়ে নির্মিত, এর দ্বারাই সমস্ত কাজকর্ম হয়, বংশগত বৈশিষ্ট্য প্রকাশ পায়, দেহের শারীরবৃত্তীয় যে কাজকর্ম হয় সমস্ত কিছু এই ক্রোমোজোম মানে কন্ট্রোল করে। তো এই ক্রোমোজোম কয় প্রকার কি আমাকে এই ক্রোমোজোম নিয়ে একটু জানতে হবে। ঠিক আছে? তো দেখো ক্রোমোজোমের প্রকার, ক্রোমোজোম কয় ভাগে ভাগ করা হয়, মানে ক্রোমোজোম কয় প্রকার। হ্যাঁ, তো ক্রোমোজোম বেসিক্যালি দুই প্রকারের হয়, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো অটোজোমের কাজ কি আর সেক্স ক্রোমোজোমের কাজ কি? অটোজোমের কাজ হচ্ছে তোমার মানে দেহের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে অটোজোম। আর সেক্স ক্রোমোজোমের কাজ হচ্ছে মানে লিঙ্গ নির্ধারণে সাহায্য করে কে সেক্স ক্রোমোজোম। তো আমাদের শরীরে টোটাল 23 জোড়া ক্রোমোজোম আছে, মানে 46টি ক্রোমোজোম আছে আমাদের শরীরে। হ্যাঁ, তার মধ্যে 22 জোড়া মানে 44টি অটোজোম আর হচ্ছে সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া, সেটা হচ্ছে 2টি। হ্যাঁ, তো দেখো এই যে অটোজোম যে কথাটা বললাম আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো যে 22 জোড়া অটোজোম থাকে, মানে 44টি অটোজোম থাকে, যার কাজ কি আমাদের দেহের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আর সেক্স ক্রোমোজোমের কাজ কি, যেটা আমাদের শরীরে 1 জোড়া জাস্ট থাকে, সেটা মানে 2টা, তার কাজ কি আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। এখানে আমি লিখে দিয়েছি লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। তো এবার ওই ধরো এখানে 44টি যে ক্রোমোজোম আছে, তো অতগুলো ক্রোমোজোমের তো গঠন দেখানো সম্ভব না। তো এখানে যেহেতু 1 জোড়া ক্রোমোজোম আছে জাস্ট, তো এটা আমি একটু দেখিয়েছি। দেখো তো এই যে XX আর একটা হচ্ছে XY। হ্যাঁ, তো XX যেটা স্ত্রী দেহে থাকে আর XY যেটা পুরুষ দেহে থাকে। হ্যাঁ, তো এখানে দেখো ক্রোমোজোম দুটো একই আছে না, XX স্ত্রী দেহের ক্রোমোজোমটা একই আছে না, এটাও X এটাও X। হ্যাঁ, তাই জন্য হোমোগ্যামেট বলা হয়, XX ক্রোমোজোমকে বলা হয় হোমোগ্যামেট। আর XY মানে এটা আলাদা, X আলাদা, Y আলাদা, তাই জন্য একে বলা হয় হেটারোগ্যামেট। এটা একটু মনে রাখবা, পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়। ঠিক আছে? তো এখানে আর কিছু দেখার দরকার নেই। এবার আমরা জানবো ক্রোমোজোম সংখ্যা, যে কথাটা আমরা বললাম যে ক্রোমোজোম সংখ্যা টোটাল কটি। মানুষ সহ যত উচ্চ শ্রেণীর জীব আছে, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক, মানুষ সহ সমস্ত উচ্চ শ্রেণীর প্রাণী বা উদ্ভিদ দেহের ক্রোমোজোম সংখ্যা মানে দেহের উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46 মানে 2n। 46কে বলা হয় আর 2n মানে n মানে হচ্ছে 23। ঠিক আছে? n মানে হচ্ছে 23। তো n মানে যদি 23 হয় আর 46 মানে তাহলে কি হবে, 2n হবে, ওটাই লিখেছি। এই 2nকেই কিন্তু বলা হয় ডিপ্লয়েড। তো
তো এরকম কোশ্চেন আসে জীবদেহের যে কোনো উচ্চ শ্রেণীর জীবদেহের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয় না ডিপ্লয়েড হয়, এটা একটা কোশ্চেন হয়। তো কি করবা, ডিপ্লয়েড, মানে এখানে যেহেতু টুয়েন আছে তাই জন্য একে বলা হয় ডিপ্লয়েড। আর সমস্ত জনন কোষ অর্থাৎ গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা হয় কিন্তু এন, মানে হচ্ছে 23। এই যে 23 মানে একটা এন আছে, মানে একে বলা হয় হ্যাপ্লয়েড। তা এরকম কোশ্চেন আসবে, 23 বা এন এরকম কোশ্চেন আসে না। আসে কি কোশ্চেন আসে পরীক্ষায় আসে যে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয় না ডিপ্লয়েড হয়, তখন আনসার করতে হবে ডিপ্লয়েড হয়। আর বলবে মানুষের বা যে কোনো জীবদেহের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, তখন বলবা হ্যাপ্লয়েড হয়। ঠিক আছে, এরকমই জাস্ট শর্ট কোশ্চেন আসে, এখান থেকে আর মানে বেশি বড় কোশ্চেন আসে না। এবার আমি ক্রোমোজোম কি সেটা জানলাম, ক্রোমোজোম কয় প্রকার সেটা জানলাম, এবার ক্রোমোজোম সংখ্যা কত সেটা জানলাম। এবার আমাদের ক্রোমোজোমটা দেখতে কেমন সেটা আমাদের একটু জানতে হবে। তো ক্রোমোজোম আমরা এমনিতেই মানে ধরো গঠন ক্ষেত্রে আমরা এইরকম এক্স এক্স আকৃতির মানে আমরা নিয়ে কাজ করি, মানে এইরকম ধরনের, এরকম নিয়ে আমরা মানে এটার কোষ বিভাজন অ্যাকচুয়ালি মানে সরি এটার বিভাজন হয় কীভাবে, এরকম আমরা এক্স আকৃতির গঠন আমরা জানি ক্রোমোজোমের, এটা আমরা ধরে নিই জাস্ট। কিন্তু ক্রোমোজোমের আমরা যদি সরলরৈখিক গঠন কেমন হয় একটা ক্রোমোজোমে, মানে এই ক্রোমোজোমটার মধ্যে মানে কি কি মানে পয়েন্ট থাকে, কি কি জায়গা থাকে, সেটার যদি আমি সরলরৈখিক একটা গঠন দেখাই তো এইরকম একটা গঠন হয়। এই যে একটু মানে হিজিবিজি হয়ে গেছে, এই যে দেখো, এই যেটা, এটা একটা সরলরৈখিক গঠন, একটা ক্রোমোজোমের একটা সরলরৈখিক গঠন। কোথায় কি থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে মাথার মতো জায়গাটা আছে এটাকে বলা হয় স্যাটেলাইট। এই যে ছোট ছোট দানাদার মতো হয়ে আছে এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে তারপরে এই যে দুটা দেখছো মানে বাহু, এটাকে বলা হয় বাহু, এটা একটা বাহু এটা একটা বাহু। এই যে এখানে ফুল স্টপের মতো যে এখানে আছে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আমি একটু বোঝাচ্ছি, একটু দাঁড়াও। আর এটা হচ্ছে এই যে একটা খাজের মতো আছে, এটাকে বলা হয় প্রাথমিক খাজ। আর সেকেন্ডে আর একটা খাজ আছে, সেটা যে এই খাজটাকে বলা হয় গৌণ খাজ। লাস্টের যে লাস্টের এই রকম দেখতে যে শেপটা থাকে এটাকে বলা হয় টেলোমিয়ার। আর এই যে পুতির মতো হয়ে আছে না এরকম ঘুরে ঘুরে, একে বলা হয় ক্রোমোমিয়ার জাস্ট। আর এই যে একটাকে এই যে এটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটা একটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড এটা একটা ক্রোমাটিড, এটাকে বলা হয় ক্রোমাটিড। আর আমি যে বললাম সেন্ট্রোমিয়ারের কথা, তো এই সেন্ট্রোমিয়ারের গঠন অনুযায়ী মানে অবস্থান অনুযায়ী কিন্তু ক্রোমোজোমকে আবার 4 ভাগে ভাগ করা হয়। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কিন্তু কি বললাম, একটা ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়, মানে অবস্থান অনুযায়ী। মানে আমি দেখছি যে এই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার অবস্থান করেছে এই জায়গাটা, এই যে গোল জায়গাটা দেখছি না এটাকে বলে, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অংশ। তো এখানে অবস্থান করেছে। তো এবার একটা ক্রোমোজোমের অনেকগুলো ক্রোমোজোমের কিন্তু মানে সেন্ট্রোমিয়ার এই অবস্থানগুলো কিন্তু সেম থাকে, স্যাটেলাইট, তারপরে প্রাথমিক খাজ, গৌণ খাজ, টেলোমিয়ার, এদের মানে অবস্থান কিন্তু সেম জায়গায় থাকে, কিন্তু সেন্ট্রোমিয়ারের অবস্থান কিন্তু হেরফের হয়। এই জন্য সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়। কি কি সেটা আমরা দেখছি। হ্যাঁ, এবার দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কি বললাম, ক্রোমোজোম 4 ভাগে ভাগ করা হয়। এবার দেখো আমি এই যে ডট ডট আকারে যে লিখেছি এটা কিন্তু সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। দেখো এই ক্রোমোজোমটা আমি একটু সাধারণভাবে এঁকেছি, এই ক্রোমোজোমটা দেখো এখানে কিন্তু মাথার দিকে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করেছে। এই ক্রোমোজোমটা একটু মিডিলে, এটারও মিডিলে কিন্তু একটু মনে হচ্ছে বেঁকে গেছে, আর এটার একদম খুবই মিডিলে, ঠিক আছে। তো দেখো এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে একটাকে বলা হয় টেলোসেন্ট্রিক, তারপরে একটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, তারপরে মেটাসেন্ট্রিক, তারপরে সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে। তো দেখো টেলোসেন্ট্রিক যে কথাটা বললাম সেটা আয়ের মতো একটু দেখতে লাগছে না? হ্যাঁ, তো আয় আকৃতির দেখতে লাগছে, তাই বলা হয় এটা হচ্ছে আয় আকৃতির মানে ক্রোমোজোম বলে টেলোসেন্ট্রিককে, ঠিক আছে। অ্যাক্রোসেন্ট্রিকটা জে এর মতো দেখতে লাগে, মেটাসেন্ট্রিক এল এর মতো দেখতে লাগে, সাবমেটাসেন্ট্রিক ভি এর মতো দেখতে লাগে। এরকম কিন্তু শর্ট কোশ্চেনে আসে, মানে এরকম কোশ্চেন আসবে যে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়, তখন বলতে হবে মেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক যদি জিজ্ঞেস করে তাহলে যে আকৃতির, এরকম করে কিন্তু শর্ট কোশ্চেন আসে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবা। এবার দেখলাম
ক্রোমোজোম কি, ক্রোমোজোম কয় প্রকার, ক্রোমোজোমের সংখ্যা, হ্যাঁ, তারপরে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী, তারপর ক্রোমোজোমের গঠন, সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের গঠন, এগুলো আমরা জানলাম। এবার এই ক্রোমোজোমটা কি নিয়ে গঠিত সেটা আমাকে জানতে হবে। ক্রোমোজোম বেসিক্যালি প্রোটিন নিয়ে গঠিত আর নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। প্রোটিন নিয়ে গঠিত, প্রোটিন মানে একটা প্রোটিন নিয়ে গঠিত আর একটা নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। তো প্রোটিনের মধ্যে ভাগ আছে, শুধু প্রোটিন আমরা জানি প্রোটিন এক প্রকার হচ্ছে, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। হিস্টোন মানে হচ্ছে ক্ষারীয়, আর নন হিস্টোন মানে ক্ষারীয় নয়, মানে কি আম্লিক। তো একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। তো এরকম কোশ্চেন আসে যে হিস্টোন প্রোটিন, কয়েকটা হিস্টোন প্রোটিনের উদাহরণ দাও, তখন বলবো আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন। আর নন হিস্টোন প্রোটিন হচ্ছে ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন। ঠিক আছে, তো এরকম কোশ্চেন আসে এমসিকিউয়ে যে এখানকার মধ্যে কোনটি হিস্টোন প্রোটিন নয়। হ্যাঁ, তো হয়তো দিয়ে দিল ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, আরও কিছু একটা দিয়ে দিল। হ্যাঁ, তারপরে তখন ওই রকম করে তোমাকে বেছে লিখতে হবে এখানকার মধ্যে হিস্টোন প্রোটিন নয় যখন বলবে, তাহলে তো নিশ্চয়ই ট্রিপ্টোফ্যানে তোমাকে মানে দাগ দিতে হবে। এই হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিনের এই নামটি ভালো করে মুখস্থ করে নেবা, খুবই ইম্পর্টেন্ট হলো। এবার আমি আরেকটা কি বললাম, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের মধ্যে প্রোটিনটা হয়ে গেল। এবার আমি আরেকটা বললাম কি নিউক্লিক অ্যাসিড। এই ক্রোমোজোমে কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকে, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে ক্রোমোজোমে কিন্তু ডিএনএ থাকে, এ কথাটা বলেছিলাম, জিন থাকে। তো ওটাই এখন আলোচনা করছি। দেখো নিউক্লিক অ্যাসিড কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএর মধ্যে কি কি থাকে, আরএনএর মধ্যে কি কি থাকে, কোন জিনিসটা ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না, আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না, আরএনএর কাজ কি, ডিএনএর কাজ কি, সেটা একটু আমি বলছি। দেখো গঠনটা একটু বলে দিই। দেখো ডিএনএর কথাটা বলছি। ডিএনএ কিন্তু দুটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে নাইট্রোজেন বেস আর একটা পেন্টোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ মানে ডিঅক্সিরাইবোজ শর্করা আর নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। তো নাইট্রোজেন বেস মানে কি, এই নাইট্রোজেন বেস দুই রকমের হয়, একটা পিউরিন আর একটা পিরিমিডিন। পিউরিনে কি কি থাকে, পিউরিনে থাকে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিনে কি থাকে, থাইমিন আর সাইটোসিন থাকে। ঠিক আছে, এবার আরএনএও কিন্তু নাইট্রোজেন বেস নিয়ে গঠিত আর রাইবোজ শর্করা নিয়ে গঠিত। ঠিক আছে, এবার আরএনএর নিউক্লিক অ্যাসিডে কি কি থাকে, পিউরিন, পিরিমিডিন এখানেও থাকে। দেখো পিউরিনে কি অ্যাডেনিন, গুয়ানিন থাকে, আর পিরিমিডিনে কি থাকে, এখানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। সাইটোসিন তো থাকে, এখানে দেখো থাইমিন ছিল কিন্তু থাইমিনের পরিবর্তে আরএনএতে ইউরাসিল থাকে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই, খুবই ইম্পর্টেন্ট যে আরএনএতে পিরিমিডিন বেসে থাইমিনের পরিবর্তে কোন মানে কি জিনিস থাকে, তখন বলতে হবে ইউরাসিল। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর ডিএনএ কি বলতো, ডিএনএ পেন্টোজ শর্করা মানে ডিঅক্সিরাইবোজ শর্করা নিয়ে গঠিত, আর আরএনএ কোন শর্করা নিয়ে গঠিত, রাইবোজ শর্করা নিয়ে গঠিত। এই দুটো কিন্তু ভালো করে মাথায় রাখবা। ঠিক আছে, এবার আমাদের একটা মানে ডিএনএর আকার সাধারণত এরকম হয়, দ্বিতন্ত্রী হেলিক্স এরকম হয়, একটার সাথে একটা এরকমভাবে জুড়ে জুড়ে থাকে। ডিএনএ দেখতে এরকম হয়, এরকম হয় দ্বিতন্ত্রী। ঠিক আছে, হ্যাঁ, তো এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলো কিন্তু একটা বন্ড, মানে এখানে কিন্তু এই যে অ্যাডেনিন বললাম না যে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এই জায়গাগুলোতেই থাকে, আর এরা কিন্তু একটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। তো কোনটা কার সাথে যুক্ত থাকে এখানে দেখে নাও, এই যে অ্যাডেনিনটা থাইমিনের সঙ্গে যুক্ত থাকে, মানে পিউরিনের একটা আর পিরিমিডিনের একটা, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত থাকে আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে। এখানেও সেম, আরএনএতেও অ্যাডেনিন ইউরাসিলের সঙ্গে যুক্ত থাকে আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে। কিন্তু কে কার সাথে মানে কয়টা বন্ড দ্বারা যুক্ত থাকে, এই যে দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি, আর ডিএনএ আর আরএনএ দেখিয়ে দিয়েছি। দেখো ডিএনএ আমি বললাম না অ্যাডেনিনের সঙ্গে থাইমিন যুক্ত থাকে, কয়টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, দুটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। আর গুয়ানিন আর সাইটোসিন এখানেও কিন্তু হাইড্রোজেন বন্ড আছে, এখানে দেখো তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এখানেই কিন্তু একটার সঙ্গে একটা যেখানে বন্ড আকারে থাকবে, অ্যাডেনিন
কি বলছে ডবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে থাইমিনের সাথে, তারপরে গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে সাইটোসিনের সাথে। এরকম কিন্তু এই যে এখানে আমি এটা এখানে লিখলাম, কিন্তু এই যে এখানে থাকে কিন্তু ওরা বন্ড আকারে, ঠিক আছে। এটাই কিন্তু ডিএনএর একটা মানে সাধারণ একটা মডেল, আমি একটু ছোট করে দেখালাম। তো যাই হোক, এবার এখানেও সেম আরএনএ তো কি থাকে, অ্যাডেনিন থাকে, কিন্তু এখানে থাইমিন কিন্তু নেই। আমি আগে বলেছিলাম থাইমিন নেই, কি আছে, ইউরাসিল আছে। তো অ্যাডেনিন ইউরাসিলের সঙ্গে যুক্ত থাকে 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা, গুয়ানিনও যুক্ত থাকে 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেন আসে যে গুয়ানিন সাইটোসিনের সাথে কটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, তখন বলবা 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এবার যদি জিজ্ঞেস করে অ্যাডেনিন আরএনএর কোন পিরিমিডিনের সঙ্গে যুক্ত থাকে, তখন বলবা ইউরাসিলের সাথে। আর ডিএনএর থাইমিনের সাথে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো করে মাথায় রাখবা, ভালো করে খাতায় লিখে নোট ডাউন করে তারপরে নিজে মুখস্থ করবা, বুঝে মুখস্থ করবা। এখানে কিন্তু মুখস্থ করার কোনো কিছু নাই, সুন্দর করে বুঝবা, ঠিক আছে। এবার এই যে ডিএনএ আর আরএনএর কথা বললাম, এটা কিন্তু নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। আর আমি যে বললাম এই যে দেখো ডিএনএর একটা গঠন দেখালাম, সেটা দ্বিতন্ত্রী আকারে আছে, দেখো পেঁচিয়ে পেঁচিয়ে আছে। কিন্তু আরএনএর গঠনটা কিন্তু দ্বিতন্ত্রী হয় না, এখানে দেখো 2টা তন্ত্রের মধ্যে দিয়েছি, কিন্তু আরএনএর তন্ত্র কিন্তু একতন্ত্রী হয়, একটা রেখাকার অনুযায়ী হয়। তারপরে তোমার এই পিউরিন পিরিমিডিন বেসগুলো থাকে, এটা কিন্তু একতন্ত্রী হয়, ঠিক আছে। এবার ডিএনএর কাজ কি? ডিএনএর কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য প্রকাশ করা, মানে এক জীব থেকে আর এক জীবে বংশগত বৈশিষ্ট্য প্রকাশ করা হচ্ছে ডিএনএর কাজ, মেইন কাজ। মানে বংশগত বৈশিষ্ট্য কি, যে আমার বাবা যদি লম্বা হয় তো আমিও লম্বা হব, তো আমার বাবার ডিএনএ ম্যাচ করছে হয়তো আমার সাথে, তাই জন্য একটা বংশগত বৈশিষ্ট্য প্রকাশ করছে, এই ডিএনএর মেইন কাজ। হ্যাঁ, আর আরএনএর কাজ কি? আরএনএর মেইন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, ঠিক আছে। আরএনএর মেইন কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। তো এই যে আমি বেসিক এখানকার এইটুকুই আজকে আমি ক্লাসটা শেষ করছি। তো এতগুলো যে আমি বোঝালাম, যদি কোনো একটা টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। তো আর আমাদের এই যে ক্র্যাক অ্যাম্বিশন চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাবা। এবং সেখানে পরবর্তীতে তোমাদের আরও নেক্সট ভিডিও আসবে, সেখান থেকে তোমাদের ডাইরেক্ট সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো এই চ্যাপ্টারটা যেহেতু বড়, তো এটা হলো পার্ট 1, আমি আজকে বেসিক সমস্ত কিছু বললাম। এরপরে পার্ট 2, পার্ট 3 আস্তে আস্তে আসবে, তোমরা নেক্সট এরপরেই আসবে, তোমরা দেখে নেবে। তো থ্যাংক ইউ।